সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে বিশ্বের মৃত্যুর অন্যতম একটি প্রধানতম কারণ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ এবং তার মধ্যে হার্টের সমস্যা বা হৃদরোগে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হচ্ছে এবং এই সংখ্যাটি কিন্তু দিনে দিনে বাড়ছে। হৃদরোগ থেকে পরিত্রাণের উপায়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আমরা বলি যে কার্ডিয়াক সার্জারি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্জারি একমাত্র চিকিৎসা যেখানে মানুষের বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিটির জীবনটিকে রক্ষা করতে পারে। এছাড়া সার্জারির অনেকগুলো দিক রয়েছে, যেটি আসলে একটি সময় ছিল যখন সার্জারির কথা শুনলেই, বিশেষ করে কার্ডিয়াক সার্জারির কথা শুনলেই মানুষজন একেবারেই ভয় পেয়ে যেত। তারা হয়তো সেখান থেকে ফিরে আসার শঙ্কায় ভুগত, যে আসলে এর সফলতা নিয়ে সন্দেহে থাকতো। কিন্তু সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কার্ডিয়াক সার্জারি কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। এখন এই যে ধরনের সার্জারিগুলোতে আগে মানুষ সন্দেহ প্রকাশ করতো, সেগুলো অহরহ হচ্ছে বিভিন্ন সেন্টারে। এবং সেই জায়গাটি থেকে আমরা আসলে হার্টের সার্জারির যে উদ্বিগ্নতা, মানুষের ভেতরে যে কিছু ভুল ধারণা এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটি, যে কখন তার এই সার্জারিটি প্রয়োজন হবে, আসলে কি সেটি ওষুধেই ঠিক হয়ে যাবে, সেটি কি আমরা বলছি যে আমরা রিং লাগানো অথবা স্টেন্টিংয়ে ঠিক হবে, নাকি আসলে সার্জারি লাগবে, এই যে একটি ডায়লামার মধ্যে একটি আমরা বলছি যে উদ্বিগ্নতার মধ্যে মানুষ ভুগতে থাকে, সেটি কিন্তু আসলে আমাদের দূর করা দরকার। এবং সেই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকে অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাকিলকে, যিনি কার্ডিয়াক সার্জন, চিফ কোঅর্ডিনেটর অ্যান্ড কনসালটেন্ট, ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুর। ডাক্তার সাখাওয়াত, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। দর্শকদেরকে যারা দেখছেন এই প্রোগ্রাম, আমাদেরকে উপভোগ করছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রোগ্রামে। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সাখাওয়াত, যে কথা বলছিলাম আমরা, যে বাংলাদেশের হার্টের সার্জারি বা যেটি শুনলে সবচেয়ে আমরা বলি সবচেয়ে শক্তিশালী গভীর সার্জারি, তো সেটির কথা শুনলেই কিন্তু মানুষজন একেবারেই খুব ভীত হয়ে যায়। তো এই ভীতির পিছনের কারণটি কি, এবং বাংলাদেশের যদি সার্জারি ইতিহাসটি যখন শুরু হয়েছে যতদিন আগে থেকে এখন পর্যন্ত আসলে কি অবস্থায় আছি আমরা? আচ্ছা, যদি আমরা শুরুর দিকে যাই, একদম শুরুতে যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই বেসিক্যালি সেই 90-এর দশকে প্রথম কার্ডিয়াক সার্জারি শুরু হয়, এবং ওই সময়টার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট আসলে এখন আকাশ পাতাল একটা তফাৎ পর্যায়ে আছে। ওই সময়টাতে বাংলাদেশে মাত্র কার্ডিয়াক সার্জারি শুরু হয়, তখন হার্ট সার্জারি আন্ডারস্ট্যান্ডিং, সার্জারি বোঝা, দক্ষতা অর্জন করা ডেফিনেটলি কিছুটা ল্যাকিংস আসলে ছিলই। এটা লার্নিংয়েরই একটা স্টেপ। বাট এখন একটা পর্যায়ে আস্তে আস্তে ধীরে ধীরে আসলে আমাদের ইমপ্রুভ হয়েছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, আমরা বলবো যে আমাদের পাশাপাশি আমাদের ইকুইপমেন্টাল সাপোর্ট বেড়েছে। সব কিছু মিলে আসলে আমরা একটা কম্পারেবল একটা স্টেজে এসেছি। তখন দেখা যেত একটা টেস্ট করার জন্য অপারেশন চলাকালীন সময়ে একটা টেস্ট করার জন্য দূরে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হয়েছে। তখন আসলে আমি যেটা শুনেছি, তখন নিচে একটা বাইক রেডি রাখতো যে যাতে করে দ্রুত করে একটা গিয়ে টেস্ট করে আনতে পারে। অথচ এই যেগুলো যে আমার এখনই জানা প্রয়োজন, এগুলো এখন আসলে আমাদের অপারেশন থিয়েটারের পাশেই থাকে। যেটা প্রয়োজন আমরা আসলে প্রতিটা টেস্ট 1 মিনিটের ভিতরেই অপারেশন চলাকালীন সময় আমরা করতে পারি। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা, যে হ্যাঁ ভীতির যে ব্যাপারটা সবাই আসলে মানে অন্য সব অপারেশনকে ভয় পায় না, কিন্তু ভয় পায় হলো হার্টের অপারেশনকে। সবাই মনে করে যে হার্টের অপারেশন এটা না করতে পারলেই বুঝি ভালো হয়। এটা আসলে একটা ভুল ধারণা। এটা এই জন্য যে প্রবলেমটা ওনার হার্টে আছে, আমি সবসময় পেশেন্টদেরকে যে কথাটা বলি এবং খুব ডেফিনেটলি প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই বলি, যে আপনার প্রবলেম আছে, আপনি প্রবলেম নিয়ে ঘুরছেন, প্রবলেমকে ভয় পাচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন সার্জারিকে। সার্জারি তো আসলে একটা পেশেন্টকে তো ডেফিনেটলি তার কন্ডিশনকে কারেকশন করার জন্য, সার্জারি তাকে ভীতির জন্য না, সার্জারি পেশেন্টের আরও মানে হার্টকে আরও দুর্বল করার জন্য না। ডেফিনেটলি সার্জারি হলো পেশেন্টের যে প্রবলেমটা আছে সেটা সলভ করার জন্য। এই জন্য আমি মনে করি যে আসলে কার্ডিয়াক সার্জারি নিয়ে ভীতির কিছু নাই। এই সার্জারি নিয়ে ভয় পাওয়ার কারণে আমরা অনেক প্রবলেম পাই, যেগুলো আসলে মানে ভয় পেতে পেতে অনেক দেরি করে ফেলে অনেকেই, এবং এমন পর্যায়ে আমাদের কাছে আসে আসলে তখন আমাদেরও কিছু করার থাকে না, অথবা করলেও সেটি সুফল পাওয়া যায় না, তখন খুব একটা সুফল পাওয়া যায় না। আর দ্বিতীয়ত একটা প্রবলেম, হার্ট যখন খুব চমৎকার থাকে, হার্টের ফাংশন যখন ইনট্যাক্ট থাকে, তখন একটা প্রবলেম ধরা পড়লে সেই প্রবলেম কারেকশন করলে হার্ট কিন্তু খুব দ্রুত সেটাকে কপ আপ করে নেয়, তো সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর যখন একটা প্রবলেম দীর্ঘদিন পুষে রাখা হয়, ততদিন হার্টও দুর্বল হয়, এবং যখন আমাদের কাছে আসে তখন আমরা একটা দুর্বল হার্টে কারেক্টিভ সার্জারিতে যাই, যেটা হয়তো 5 বছর আগে করা দরকার ছিল, 10 বছর আগে করা দরকার ছিল। তখন আশানুরূপ ফলাফল পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, অপারেশনের ঝুঁকি বেড়ে যায়।
তখন ডেফিনেটলি অপারেশন ঝুঁকি বেড়ে যায়। জি, আমরা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠানে হার্টের সার্জারি বা এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন নিয়ে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে স্ক্রলে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, কল করতে পারেন। আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ডক্টর সাখাওয়াত, আমরা যেটা জানতে চাই সেটি হচ্ছে যে হার্টের আসলে কি কি ধরনের সার্জারি বর্তমানে বাংলাদেশে হচ্ছে এবং সেন্টারটির মানে কতগুলো সেন্টারে হচ্ছে, যদি অ্যাজ এ হোল আপনারা একটু আমাদেরকে একটু বলেন। আমাদের আসলে বাংলাদেশে মানে কার্ডিয়াক যে সেন্টার, যেটা হার্টের অপারেশনের জন্য সরাসরি অপারেশন হয়, এরকম সেন্টারের সংখ্যা এখন আসলে 20-এর অধিক। এর অধিকাংশই ঢাকায়, কিছু আছে ঢাকার বাইরে, চিটংয়ে আছে, এদিকে খুলনায় আছে, এদিকে সিরাজগঞ্জে আছে। যাই হোক, আর আমাদের যদি অপারেশন যেগুলো আছে, যদি আমরা অপারেশনের ধরন আমরা চিন্তা করি, তাহলে দুই ধরনের সার্জারি হয়। একটা হলো আমরা প্রাপ্তবয়স্কদের এক ধরনের সার্জারি হয়, আর আরেকটা হলো কিছু বাচ্চা অথবা জন্মগতভাবে কিছু হৃদরোগ ত্রুটি নিয়ে যারা বড় হয় তাদের কিছু সার্জারি হয়। সো এগুলো আমরা বলি কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড। যেটা জন্মগত এটা হলো কনজেনিটাল, আর পরবর্তীতে যেগুলো হয় সেগুলো হলো অ্যাকোয়ার্ড। যদি বাচ্চাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি, একদম যদি আমি মোটা দাগের কথাই বলি, তাহলে আমরা সবাই জানে হার্টের ছিদ্র। হ্যাঁ, ছিদ্রের বিভিন্ন তফাত আছে, বিভিন্ন চেম্বার ওয়াইজ এটা বিভিন্ন ধরনের ছিদ্র হতে পারে, এটা একটা। পাশাপাশি দেখা যায় যে ভিতরে কিছু রক্তনালী যেটা আছে জন্মগতভাবে, এর কানেকশানে কোনো প্রবলেম থাকতে পারে। আবার দেখা যায় যে রক্তনালীগুলি জন্মের পরে চলে যাওয়ার কথা, কিছু কিছু রয়ে যায়, প্যাটেন্ট রয়ে যায়, যেগুলো আমরা বলি প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, এগুলো রয়ে যায়, সেগুলোর সার্জারি করতে হয়। পাশাপাশি জন্মগতভাবে অনেকের কিছু ভাল্ব ডেভেলপ করে না, সে ভাল্বগুলোর কারেক্টিভ সার্জারি করতে হয়। আর এই সার্জারিগুলোর টাইমিং আছে, যে কোনোটা দেখা যায় যে জন্মের পরপরই করতে হয়, কোনোটা 2 থেকে 3 বছর, কোনোটা 5 থেকে 7 বছর, এরকম বিভিন্ন বয়সে করতে হয়। আর কোনোটা আছে যেটা আমরা আরও একটু ওয়েট করে দেখতে পারি। আর আরেকটা কথা বলে রাখি কথা প্রসঙ্গে, যে বাচ্চাদের হার্টের যে ছিদ্র যেগুলি থাকে, যেটা নিয়ে সবাই খুব অরিড থাকে, 95% ছিদ্র যেগুলো থাকে এটা সাধারণত জন্মের প্রথম 1 থেকে 2 বছরের ভিতরে এবং 5 বছরের ভিতরে 95% কিন্তু বন্ধ হয়ে যায়। তবে কিছু কিছু লোকেশানে থাকে যেন এটা বন্ধ হবে না, এটা আমরা জানি। সেই লোকেশানগুলোতে সেগুলোর জন্য অনেক সময় আমাদের আর্লি সার্জারিতে যেতে হয় বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে সবার আগে যে সমস্যাটা আসে সেটা হলো আমাদের রক্তনালী ব্লক হয়ে যাওয়া, যেটা আমরা অনেক সময় আমরা হার্ট ব্লক বলি। হার্ট ব্লক আসলে রক্তনালী ব্লকও আছে, আবার হার্টের রিদম ব্লকও আছে। দুই ধরনের ব্লক আছে। বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ব্লক বলতে আমরা রক্তনালীর ব্লককেই বুঝি, আর রিদম ব্লকও হতে পারে। রক্তনালীর ব্লক সাধারণত রক্তনালীর ভিতরে যদি চর্বি জমে যায়, কোলেস্টেরল জমে যায়, তাদের ক্ষেত্রে হলো রক্তনালীর ব্লক হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে একটা জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকে, অর্থাৎ একটা ফ্যামিলিয়ালি দেখা যায় যে যাদের হয়, ফ্যামিলিয়ালি অনেকের ক্ষেত্রেই দেখা যায় যেটা হতে থাকে। আর যেটা রিদম ব্লক, এটা বিভিন্ন বয়সে হয়। সাধারণত যাদের বয়স বেশি 60 আপ তাদের ক্ষেত্রে বেশি হয়, আর যাদের বয়স কম তাদের ক্ষেত্রে কম হয়, তবে হতে পারে। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছে, ফোনটি নিয়ে নিই, তারপর আপনার সাথে আলোচনা আসবো। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। মোহাম্মদ নুরুল আমিন, সিলেট। জি জি, নুরুল আমিন বলুন। জি স্যার, আমি কথা বলতে চান, শুনতেছেন? জি, আমি শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে আমি মমিনুজ্জামান স্যার ইউনাইটেড হসপিটালে আমি 2টা রিং বসাইছি। জি। তারপরে এখন আমার অনেক সময় শরীর খারাপ করে, তখন আমি অক্সিজেন লেভেলটা নেমে যায়। অক্সিজেন সাধারণত নর্মালে নেমে আমার 80-81 হয়ে যায়। আবার হসপিটালে গিয়ে অক্সিজেন নেওয়ার পরে এবং পানি পেশাব অতিরিক্ত তারা দেওয়ার পরে পানির চাপ কমে, আমার পেটটা ভরে যায় এবং পানি বেড়ে যায় লাংসে। আমার এখন কি করণীয় স্যার? জি, বুঝতে পেরেছি। আপনার বয়সটি কত বললেন? 55। জি জি জি। তাহলে আমরা আসলে আমার যে দর্শক নুরুল আমিন সিলেট থেকে যুক্ত হয়েছেন, 55 বছর বয়স, 2টি স্টেন্টিং করেছেন বলেন, কিন্তু তার সমস্যাটি আছে। হ্যাঁ, উনি তো আসলে হার্ট অ্যাটাক হয়েছিল এটা বললেন। ওনার প্রবলেম শুনে আমি যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো ওনার সম্ভবত অ্যাটাকের কারণে ওনার হার্টের পাম্পিং অ্যাকশন আসলে অনেক কমে গিয়েছিল এবং এই কমে যাওয়ার কারণে আসলে আমরা যেটা স্ট্যান্ড দিই, রিং পরানো, অথবা আমরা বাইপাসের কথাই যদি বলি, আমাদের বাইপাস বা রিং পরানোর ক্ষেত্রে প্রথম আমাদের টার্গেট কি থাকে? আমাদের টার্গেট থাকে যে এক্সিস্টিং, অর্থাৎ হার্ট যতটুকু কাজ করছে এর চেয়ে যেন ডিটোরিয়েশন না হয়। তারপরে হার্টের ভিতরে যদি কোনো ভালো মাসল থাকে যেগুলি ড্যামেজ হয়নি, সেগুলো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হয়।
ওনার যেটা সিমটম তাতে করে বোঝাই যাচ্ছে যে ওনার হার্ট অ্যাটাকের কারণে ওনার একটা মেজর পোর্শন আসলে দুর্বল হয়ে গিয়েছে হার্টের। এই দুর্বলতার কারণে ওনার মাঝে মাঝে হার্ট ফেইলিউর ডেভেলপ করছে, এবং এই হার্ট ফেইলিউর ডেভেলপ করার কারণে ওনার অক্সিজেনের মাত্রা কমছে, ওনার শ্বাসকষ্ট হচ্ছে, এবং যখন আমরা ডায়ুরেটিক্স দিচ্ছি অর্থাৎ ফ্রুসেমাইড জাতীয় যখন ওষুধ দেওয়া হচ্ছে তখন ইউরিনও বেশি হচ্ছে, লাংসের পানি কমে যাচ্ছে, উনি কমফোর্টেবল হচ্ছেন। তাহলে ওনার জন্য যেটা পরামর্শ, যেহেতু ওনার অলরেডি স্ট্যান্ড করা আছে খুব রিসেন্ট, পাশাপাশি ওনার হয়তো বা মেডিসিনগুলি রিঅ্যাডজাস্টমেন্ট করতে লাগবে, যে হার্ট ফেলিউরের যে প্রোটোকল আছে, হার্ট ফেলিউর প্রোটোকলে মেডিসিন রিঅ্যাডজাস্টমেন্ট করলে আশা করা যায় ওনার কন্ডিশন ধীরে ধীরে ইমপ্রুভ করবে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ডেফিনেটলি লাইফস্টাইল, মানে ফ্লুইড কম খাওয়া, পানি কম খেতে হবে, তারপর ফ্লুইড যেন না জমে বডিতে, সে ব্যবস্থাগুলো নিতে হবে। জি, আপনি যথার্থ বলেছেন ডাক্তার শাকওয়াত। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে কি কি ধরনের অপারেশন হয়, বেসিক্যালি ব্লকের হার্টের, যেটি আপনি বলছেন হার্টের ব্লকেজ, সেটাই সবচেয়ে বেশি আমরা সবচেয়ে কমন দেখি, যে সাধারণত আমরা করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, সিবিজি, সবাই এটা মোটামুটি জানে এটা, যে এই সার্জারিটির আসলে গুরুত্ব বর্তমান সময়ে অনেকখানি বেশি এবং সবচেয়ে বহুলভাবে হচ্ছে সমগ্র বিশ্বের সঙ্গে। এই সার্জারিটি সম্পর্কে আমাদেরকে বলুন, আসলে কি করা হয় এখানে? আচ্ছা, করোনারি আর্টারি বাইপাস সার্জারি সম্পর্কে আমরা যদি বলি, আমরা সার্জারিতে আমরা তখনই যাই যখন দেখা যায় যে জায়গাগুলোতে আসলে রিং দেওয়া পসিবল হয় না রোগীদের, নাম্বার 1। নাম্বার 2 হলো 2 এর অধিক যদি ব্লক থাকে। নাম্বার 3, আমরা একটা ব্লক নিয়েও আসলে বাইপাস সার্জারি করি। কখন করি? এমন একটা জায়গায় হয়তোবা ব্লক থাকে যেখানে রিং প্রতিস্থাপন করতে গেলে দেখা যাবে পাশের রক্তনালী চেপে যেতে পারে, অথবা হার্টের মেইন রক্তনালী ব্লকেজ হয়ে যেতে পারে। এখন বাইপাস সার্জারিতে যদি আমরা যাই, আমরা অনেকগুলো জিনিস কনসিডার করি, যে পেশেন্টের বয়স কেমন, এটা একটা বড় একটা ফ্যাক্টর, হার্টের পাম্পিং অ্যাকশনটা কেমন আছে, এই দুটো জিনিস কনসিডার করে আমরা একটা প্ল্যান করি যে একটা পেশেন্টের জন্য কী ধরনের সার্জারি মানে বেস্ট হবে, এটা আমরা প্ল্যান করি, আমরা সেই প্ল্যান অনুযায়ী আগাই। এখন যারা সাধারণত ইয়াং এজে আমাদের কাছে আসেন, তাদের ক্ষেত্রে আমরা অলমোস্ট 100% ক্ষেত্রে আমরা চুজ করি আমরা বুকের ডান পাশ এবং বাম পাশের রক্তনালী নিয়ে আমরা সার্জারি করার। এটাকে আমরা বলি বাইল্যাটারাল ইন্টারনাল মেমোরি, এবং এটা হলো ওয়ার্ল্ডের মানে মোস্ট স্ট্যান্ডার্ড সার্জারি আসলে। আর এর বাইরে যদি ইয়াং এজের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা লেফট রেডিয়াল আর্টারি, বাম দিকের হাতের রক্তনালীটা আমরা অ্যাড করি। পাশাপাশি যদি বেশি গ্রাফট লাগে, সঙ্গে আমরা পায়ের রক্তনালী আমরা নিতে পারি। পায়ের রক্তনালী ওপেন মেথডে নেওয়া যায়, আবার অ্যান্ডোস্কোপিক্যালিও নেওয়া যেতে পারে। আর যাদের বয়স একটু বেশি, এল্ডারলি দেখা যায়, অথবা কিডনির প্রবলেম আছে, অন্যান্য প্রবলেম আছে, অ্যাজমাটিক প্রবলেম আছে, সিওপিডির প্রবলেম অর্থাৎ লাংসের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে বুকের একটা রক্তনালী নিয়ে এর সাথে আমরা কম্বিনেশন করি, হাত অথবা পায়ের রক্তনালীর কম্বিনেশন করি। এবং সার্জারির ক্ষেত্রে সবারই একটা ভীতি থাকে, সবাই চিন্তা করে যে না আচ্ছা ঠিক আছে, এবং একটা খুব বহুল একটা প্রচলিত ল্যাঙ্গুয়েজ আসলে আমাদের এখানে প্রচলিত হয়ে গিয়েছে যে বুক কেটে অপারেশন। এটা আসলে ভয়ের কিছু নাই। আমরা আসলে কেউ কিন্তু বলি না যে পেট কেটে সার্জারি, আমরা কেউ বলি না যে পা কেটে মানে ওই পায়ের হাড়ের সার্জারি, তাই না? অর্থাৎ সার্জারি এটা একটা অ্যাপ্রোচ, বুক পা পেট এটা আসলে কোনো ফ্যাক্টর না। এই জায়গাটিকে সবাই একটু খুব ভীতি, সবাই এটা খাঁচা, এটা কেটে ফেলে খাঁচাটা খুলে আসলে মানে এটি অনেকে যারা দেখেন তাদের জন্য এটা একটা ভীতি, কিন্তু আসলে এতে ভয়ের কিছুই নাই। আমি তো বরঞ্চ ভয় পাই হলো যে একটা পেশেন্ট যখন সে রক্তনালীতে ব্লক নিয়ে ঘুরতে থাকে এবং সে হলো সার্জারির ভয়ে সে কিছুই করে না, অ্যাটম বোমের উপর সে ঘুরে বেড়াচ্ছে। আর বারবার যদি অ্যাটাক হতে থাকে, হার্ট আসলে দুর্বল হতে থাকে। আর হার্ট যখন দুর্বল হয়, যখন মাসল যখন বেশি ড্যামেজ হয়ে যায়, তখন দেখা যায় সার্জারিতে যে পরিমাণ তার উপকার পাওয়ার কথা, সে পরিমাণ উপকার দেওয়া সম্ভব হয় না আসলে। সেটি, এবং একটি পর্যায়ে হয়তো করাও যায় না, একটি পর্যায়ে আসলে করাও যায় না। সেই ক্ষেত্রে যেটা বলছি সেটি নিয়ে আমরা কথা বলবো। তো প্রশ্ন আছে আসলে হার্টের সার্জারি কখন প্রয়োজন। তার আগে আমি জানতে চাই যে বিভিন্ন ভালভের সার্জারি আপনারা করে থাকেন, বিশেষ করে এজ রিলেভেন্ট যদি ডিজেনারেটিভ কিছু চেঞ্জ থাকে অ্যাওর্টিক ভালভের, এখন তার এছাড়া অন্যান্য ভালভের যারা বাংলাদেশে তো মানে যেটা আমরা বলছি রিউমেটিক হার্ট ডিজিজ, এটা ভেরি ভেরি কমন। তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে তার যে প্রধান একটি ভালভ রয়েছে মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ, এই ভালভগুলো কিন্তু আক্রান্ত হয় এবং অনেক রোগী কিন্তু আসে। তাদের ক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের সার্জারি করে থাকেন বা আসলে কখন পরামর্শ দেন? এখন কমনলি যদি আমরা দুটো ভালভই মেইনলি এফেক্টেড হয়, মাইট্রাল এবং অ্যাওর্টিক। মাইট্রাল ভালভের ক্ষেত্রে আমরা চিন্তা করি সবসময়, যদি মাইট্রাল ভালভ আমরা যদি আসলে আমরা ওই নৌকার পালের দিকে যদি তাকাই, পালে হাওয়া লেগে যে পুরোটা ফুলে থাকে, আমরা দেখব যে বেশ কয়েকটা রশি দিয়ে পালটাকে ধরে রাখা, তাই না? সো যখন রিউমাটিক হার্ট ডিজিজে কি হয়, দুইটা ঘটনা ঘটে। একটা হলো যে আমরা যে বললাম যে পাল যেটা ট্রিপলি বা কাগজের কাপড় যেটা, এই কাপড়টা আক্রান্ত হয়, আর যে রশিগুলো দিয়ে আক্রান্ত থাকে এগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়। সো আস্তে আস্তে এটা একেবারে স্কুইজ হয়ে যায় এবং এটার পারপাস সার্ভ করতে পারে না।
হ্যাঁ, যদি দেখা যায় রশিগুলির আক্রান্তের মাত্রা কম থাকে এবং পাল যেটা এটাতে যদি বেশি থাকে, পর্দাতে যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে পিটিএমসিতে যাই প্রথমে। এটা কার্ডিওলজিস্টরা করেন, ওনারা এটাকে জাস্ট বেলুন করে এটাকে ফুলিয়ে দেন। হ্যাঁ, যে স্টেজটাতে দেখা যায় যে রশিগুলো আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ ভালভের নিচের যে অ্যাপারেটাস, ওই যে পর্দার যে কানেক্টিভিটিগুলো নষ্ট হয়ে যায় এবং এটা যখন সিভিয়ারলি ড্যামেজ হয়, দেন আসলে আমরা এটা সার্জারিতে যাই। আমরাও চেষ্টা করি যে যতক্ষণ বেলুনিং করে থাকা যায় ততক্ষণ থাকবে, এরপরে প্রয়োজন অনুযায়ী সিভিয়ার যখন হবে। তবে এখানে আমি একটা কথা বলি, আমরা প্রচুর পেশেন্ট পাই যারা দেখা গেল 2012 সাল 2010 সালে ওনারা বেলুনিং করেছেন আর এতদিন পরে এসেছেন 12 বছর এবং মাঝখানে কোনো ফলো আপে ছিলেন না। তাতে করে কি ঘটনা ঘটে? বেলুনিং করার পর আসলে একটা ইয়ারলি ফলো আপ রাখা দরকার, একটা ইকো করে দেখা দরকার। কেন ইকো করে দেখা দরকার? টাইমিং অফ সার্জারি। ওই যে আমি শুরুতেই বলেছি যে দেখা গেল ভালভের কারণে দেখা যায় হার্ট দুর্বল হয়ে এরপর আমাদের কাছে আসতেছেন হলো সার্জারি করার জন্য। আমাদের সাথে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলছি, তবে তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাকে যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আসলে স্যারকে একটু প্রশ্ন করতে চাইলাম, আমি হার্টের পেশেন্ট। একটু জোরে বলুন, আপনার বয়সটি কত? আমার বয়স 40 বছর। হ্যাঁ, সমস্যাটি বলুন। সমস্যা হলো স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না। অপারেশন করেছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু সমস্যার মধ্যে যেটা হয় একটু ওই মানে একটু ওই সিঁড়ি বলে একটু খুব লাগে, দুর্বল লাগে, এবং এই শীতের দিনে হাত পা অনেক ঠান্ডা থাকে, যেটা আমার আগে কখনোই ছিল না। আচ্ছা, কি সার্জারি করেছেন একটু আবার বলুন। এএসডি সার্জারি করে, বুঝতে পারছি, ক্লোজার করেছেন, ঠিক আছে। এখন একটু যে সিঁড়ি বেয়ে উঠতে গেলে সমস্যা হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা প্রশ্নটি নিচ্ছি, নিশ্চয়ই আলোচনায় আসবো। আমরা ঠিক এ প্রসঙ্গেই আসলে কথা বলছিলাম, যেগুলো যে ভালভের সার্জারির পরে আরেকটি হচ্ছে যে অ্যাডাল্ট, যেগুলো আসলে অনেক সময় এএসডি দেখা যায় যে ছিদ্র বললেন, যে যেটি দুইটা কম্পার্টমেন্টের মধ্যে, এএসডি কিন্তু অনেক সময় সেকেন্ড ডিকেড থার্ড ডিকেডেও কিন্তু অনেক সময় সামনে আসে। 30 বছর 40 বছর ঠিক বুঝতে পারে না। হেমোডাইনামিক যে চেঞ্জগুলো অনেক পরে আসে, হঠাৎ করে অনেক সময় ইনসিডেন্টাল ফাইন্ডিংস আসে। তো উনি সেরকমই একটি এএসডি কারেকশন করেছেন, যেটা অপারেশন করেছেন, কিন্তু এখনো তার সিঁড়ি বেয়ে উঠতে গেলে খানিকটা কষ্ট হয়। এর পিছনে কারণটি কি এবং কি করতে পারেন? আচ্ছা, একটা হলো যেটা যে হার্টের ভিতরে উনি হলো 40 ইয়ার্সের সার্জারি করেছেন। জি, তার মানে 40 ইয়ার্স ধরে হার্টের ভিতরে একটা অ্যাবনরমাল সার্কুলেশন ছিল। সো 40 ইয়ার্স ধরে ওনার চেম্বারের ভিতরে ওভারলোডেড ছিল। এর মাঝে হয়তো ওনার যে পালমোনারি যেটা একটা আর্টারি আছে, যেটা আমরা বলি পালমোনারি আর্টারি প্রেশার হয়তো বেড়ে গিয়ে থাকতে পারে। যদি পালমোনারি আর্টারি প্রেশার বেড়ে গিয়ে থাকে তাহলে আস্তে আস্তে এটা আসলে কিছুটা গ্র্যাজুয়াল কারেকশানে আসবে, একটু সময় লাগবে। এই সময়টাতে কিছু ড্রাগস, মানে যেটা মেডিসিন যেগুলো আছে, মেডিসিন খেয়ে পালমোনারি প্রেশারকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং ধীরে ধীরে উনি আসলে নর্মাল একটা লাইফস্টাইলে আসতে পারবেন। কারণ এই সার্জারিটি করার কথা ওনার 5 to 7 ইয়ার্স, 5 থেকে 7 বছর। 15-20 ইজ ওকে, 40 ইয়ার্স কিন্তু টু লেট। মানে এর মধ্যে অনেক চেঞ্জ হয়ে যায়, হার্টের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে যায়। আর উনি বলছিলেন আরেকটা কথা, শীতে ওনার হাত পা কুঁকড়ে আসে, ঠান্ডা হয়ে যায়। এটা আসলে ইভালুয়েট করে দেখতে হবে যে আসলে আরো, কারণ শুধু যে এসডির জন্য হচ্ছে এটা বলা যাবে না, এটা তো অ্যাসোসিয়েট আরো প্রবলেম থাকতে পারে। তবে ওনাকে একটু ফলো আপে থাকতে হবে এবং আসলে কিছু মেডিকেশন অ্যাডজাস্ট করতে হবে, সেটা আমরা বুঝলাম। আমরা হার্টের ভালভের সার্জারি প্রসঙ্গে আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটু বিষয় নিয়ে কথা বলছিলাম, হার্টের সার্জারি কখন প্রয়োজন। সত্যিকার অর্থেই এই প্রয়োজনীয়তার সঙ্গে আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। আমরা কথা বলছিলাম আজকে হার্টের সার্জারি কখন প্রয়োজন, এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাকিল। ডাক্তার সাখাওয়াত, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে হার্টের ভালভের সার্জারি, অনেক সময় দেখা যাচ্ছে যে রিউমেটিক ডিজিজ একটা কমন একটি সমস্যা, এবং এই কারণে প্রধান দুটি ভালভ আক্রান্ত হয়ে থাকে, কিন্তু মানুষ দিনের পর দিন আসলে সেটি নিয়ে কালক্ষেপণ করে এবং বিভিন্ন জায়গায় ঘোরে, এবং ডায়াগনোসিস হওয়ার পর যখন সার্জারি প্রয়োজন, সেই জায়গাটি থেকে আশেপাশের স্বজন লোকজন
তারা পরামর্শ দেয় যে এত বড় একটা সার্জারিতে যাবে, তার চেয়ে অপেক্ষা করি, দেখি কি হয়। এই দেখাদেখির বিষয়টি কিন্তু একসময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এরকম কোনো পেশেন্ট আপনারা পান কিনা আপনাদের? এরকম পেশেন্টই আমরা বেশি পাই আসলে, সত্যি কথা বলতে। কারণ আসলে হার্টের সার্জারি শুনে সবাই ভয় পেয়ে যায় এবং মনে করে যেন মেডিসিন নিয়ে চলা যায় কিনা। এবং পেশেন্টই রিকোয়েস্ট করে ডক্টরকে যে স্যার আমি এখন অপারেশন করবো না, আমাকে মেডিসিন দেন। আসলে আমি বলি যে এখানে একটা খুব বড় ধরনের একটা মোটিভেশন দরকার। জি। কারণ যখন যেটা প্রয়োজন তখন সেটা করতে হবে। আর আমি অনেক সময় মানে স্বজনদেরকে আমি এরকম একটা উদাহরণও দিই যে একজন মানুষ যদি ছাদ থেকে লাফিয়ে পড়তে চায়, আপনাকে বলে আমি লাফ দেবো, আপনি কি লাফ দিতে দিবেন? সবাই উত্তর দেয় যে না। তাহলে একটা পেশেন্টের যখন হার্ট সার্জারি প্রয়োজন, তাহলে উনি রোগী ডিনাই করছে, আপনারা বলছেন যে না থাকুক, দরকার নাই, তাহলে তো আপনার অনেকটা ছাদ থেকে ফেলে দেওয়ার মতো অবস্থাতেই হয়। এই জন্য হয় যে দীর্ঘদিন হার্টের যে ভালভুলার প্রবলেম হোক, ব্লকের প্রবলেম হোক, এগুলো যদি থাকে, কেউ যদি হার্ট সার্জারিতে না যায়, হার্ট একেবারে দুর্বল হয়ে যায় এবং তখন কারেক্টিভ সার্জারি আসলে খুব ইফেক্টিভ কিছু হয় না এবং অপারেটিভ রিস্ক অনেক বেড়ে যায়। আর ভালভের ক্ষেত্রে ভালভুলার কার্ডিওমায়োপ্যাথি হয়ে যায়। সেক্ষেত্রে আসলে মানে আমাদের পেরিঅপারেটিভ পিরিয়ডে আমাদের খুব মায়োকার্ডিয়াম উঠে আসা সার্জারির পরে হার্টের সাথে কপ আপ করা, ভালভের সাথে কপ আপ করতে আসলে কঠিন হয়ে যায়। আমরা আসলে কার্ডিয়াক সার্জারির একটি বিষয় জানতে চাই, সেটি একটি টিম ওয়ার্ক। মানে সেখানে শুধু কার্ডিয়াক সার্জনই একমাত্র ক্রীড়ারক নয়, এর সঙ্গে যারা পারফিউশনিস্ট রয়েছেন, কার্ডিয়াক অ্যানেস্থেটিস্ট, যারা টেকনিশিয়ান, নার্স, এই যে টোটাল একটি টিম এবং সেন্টারের একটি গুরুত্ব, এই টিম ওয়ার্ক সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। মানে কার্ডিয়াক সার্জারি হলো, আমি মনে করি যে যতগুলো সার্জারি আসলে আছে মানে পৃথিবী জুড়ে, সবচেয়ে বড় টিম ওয়ার্ক, কোঅর্ডিনেশন লাগে আসলে কার্ডিয়াক সার্জারিতে। আমরা যখন কাজ করি, আমরা আসলে এত বড় সার্জারি দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কাজ করি। মানে কেউ যদি ওটিতে থাকে আমাদের, ওরা অবাক হয়ে যাবে যে কথা খুবই কম হয়। এই জন্য কথা কম হয়, এই টোটাল 5 ঘন্টাতেই মানে আমার যে নার্স যিনি থাকেন উনি কিন্তু জানেন যে কোথায় ওনাকে আমি হাত বাড়ালে উনি বুঝতে পারে যে কোনটা দিবে, কখন সুচার দিবে, কখন ইনস্ট্রুমেন্ট দিবে, কখন কোনটা ধরবে, কোনটা নিবে। মানে এটা কিন্তু ডেভেলপ করতে সময় লাগে। আমাদের সাথে টিমে যে ডক্টর যারা থাকেন আমার অপোজিটে, তারাও কিন্তু জানে যে তারা জাস্ট ইশারায় বুঝতে পারে তারা কোথায় ধরবে, কোথায় টান দিবে, কোথায় ট্র্যাকশন হবে। আর পাশাপাশি অ্যানেস্থেসিওলজিস্ট যিনি আছেন, ওনার গুরুত্ব তো আসলে অপরিসীম। বিশেষ করে আমরা তো এখন অলমোস্ট 100% বিটিং হার্ট বাইপাসে বিটিং হার্ট মেনটেন করি। সো বিটিং হার্টে আমাদের অ্যানেস্থেসিওলজিস্টের গুরুত্ব অপরিসীম। উনি খুব ভালো হার্টের প্রেশার, পালস এবং অন্যান্য প্যারামিটার মেনটেন করেন। আর যখন পাম্পে যেতে হয় কনজেনিটাল অথবা যদি আমরা চিন্তা করি ভালভের সার্জারি বা অন্যান্য হার্টের টিউমারের অপারেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে পারফিউশনিস্ট ওনার গুরুত্ব অপরিসীম। কেন গুরুত্ব অপরিসীম? কারণ টোটাল হার্টের আসলে দায়িত্বটা থাকে বডির দায়িত্ব থাকে পারফিউশনিস্টের কাছে। সার্জন হলো একটা অ্যারেস্টেড হার্টে কাজ করে, কিন্তু টোটাল বডি সার্কুলেশন থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে এভরিথিং মেনটেন হলে পারফিউশনিস্টের দ্বারা। আর পাশাপাশি পারফিউশনিস্ট টেকনিশিয়ান, সেও জানে কখন তাকে কি করতে হবে। পাশাপাশি অ্যানেস্থেসিওলজিস্ট টেকনিশিয়ান, সেও জানে কি করতে হবে। সো এরকম আসলে 6 থেকে 7 জনের একটা টিম কন্টিনিউয়াস ওটির ভিতরে কাজ করে আসলে। সো এই জন্য যে সার্জন ভালো, টিম ভালো না, ডিফিকাল্ট একটা ভালো আউটকাম দেওয়া। সবাইকে সমভাবে দক্ষ জনশক্তি। এবং আমরা আসলে এই প্রসঙ্গতে আসছিলাম যে বিকেন্দ্রীকরণের পিছনে প্রধান একটি বাধা হচ্ছে দক্ষ জনশক্তি এবং যে অবকাঠামোগত যে উন্নয়ন, বিশেষ করে ঢাকার বাইরে যে সেন্টারগুলো স্থাপনের ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আমরা যে প্রসঙ্গে জানতে চাই সেটি হচ্ছে যে আসলে আমরা খরচের বিষয়টি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যাচ্ছে যে করতে চায় কিন্তু সেটা তিনি আসলে সামর্থ্যে কুলাচ্ছে না। বিশেষ করে ভালভের একটি দাম রয়েছে, সার্জারির একটি সরকারি ক্ষেত্রে যে সুবিধাগুলো রয়েছে, সুযোগটি সেখানে সীমাহীন একটি কিউ রয়েছে এবং আবার বেসরকারি ক্ষেত্রে সেটি তাদের আওতার বাইরে রয়েছে অনেক ক্ষেত্রে। এটির একটি সমন্বয় জাতীয়ভাবে আসলে করার প্রয়োজন মনে করেন কিনা? ডেফিনেটলি এটা আসলে একটা আমাদের এটা ন্যাশনাল ওয়াইজ একটা যদি আসলে একটা মানে প্রোগ্রাম হাতে নেওয়া যায়। কারণ একটা পেশেন্ট যার সামর্থ্য নাই, তাহলে ওনার ক্ষেত্রে দেখা যায় যে সরকারিভাবে অপারেশন করতে গেলে অক্সিজেনেটরের খরচ, ভালভের খরচ সব কিছু মিলে একটা ভালভ সার্জারিতে গভর্নমেন্ট লেভেলও আমাদের একটা হিসেবে হলো 2 লাখ টাকার মতো চলে যায়। 2 লাখ টাকার মতো গভর্নমেন্ট লেভেলে চলে যায়। একটা হার্টের ছিদ্রের অপারেশনে গভর্নমেন্ট লেভেলে প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। সেটা আসলে একটা সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোটা খুবই জরুরি মনে করছেন। জি, আমি আরেকটি প্রসঙ্গে আসবো যেটি আসলে খুবই একটা ডায়ালেমার মধ্যে মানুষজন ভোগে, অনেক সময় চিকিৎসকরাও কিন্তু এর মাঝে পড়ে যায়। সেটি হচ্ছে যে কারো যদি হার্টের একটা আর্টেরিয়াল ব্লক থাকে, যেটা আমরা বলছি, সেখানে আসলে তারা তখন চিন্তায় পড়ে যায় যে সেখানে কি সার্জারি করবে নাকি সেখানে রিং পরাবে। এই যে তারা বিভিন্ন মতামত নিতে থাকে, একবার ইন্টারভেনশনিস্ট, একবার কার্ডিয়াক সার্জন, যেদিকে যাচ্ছে তার দিকে পাল্লা ঝুঁকে যাচ্ছে এবং এই যে ডায়ালেমার মধ্যে পড়ে যায়, এটি থেকে বাঁচার উপায় কি? আসলে কখন সত্যিকার অর্থে হার্টের সার্জারি প্রয়োজন, সেটি আপনার কাছ থেকে জানতে চাই। এটার ক্ষেত্রে হলো আমাদের প্রথম চিকিৎসক আমরা যারা আছি,
আমরা যারা কার্ডিওলজিস্ট হোক, কার্ডিয়াক সার্জন হোক, আমাদেরকে প্রথমে সচেতন হতে হবে। সচেতন এই জন্য হতে হবে, আমাদেরকে প্রথমে ঠিক করতে হবে, আমাদেরকে গাইডলাইন ফলো করতে হবে, যে গাইডলাইন কি বলছে একটা পেশেন্টের, যে এই পেশেন্টের জন্য সার্জারি বেস্ট অপশন নাকি ইন্টারভেনশন অর্থাৎ রিং পরানোটা বেস্ট অপশন। এখন এনজিওগ্রামের পরে যদি দেখা যায় যে সার্জারি বেস্ট অপশন, যেটা বেস্ট পেশেন্টকে তাকে সঠিক ইনফরমেশন দিতে হবে, তাকেও অপশন হ্যাঁ ডেফিনেটলি, যে আপনার জন্য সার্জারি বেস্ট অপশন, আপনি কার্ডিয়াক সার্জনের সাথে কথা বলে আপনি সার্জারিতে চলে যান। সেক্ষেত্রে যে আমি অলরেডি বলেছি, আবার কারো আগে থেকে রিং পরানো থাকে, সেই রিংয়ে ব্লক হয়, এই ব্যাপারগুলিতে দেখা যায় অনেক সময় সার্জারি বেস্ট অপশন হিসেবে থাকে। সো বেস্ট অপশন পেশেন্টকে দিতে হবে। এখন পেশেন্টকে কখনো পেশেন্টকে কনফিউজ করা যাবে না, যে আমরা একটা এনজিওগ্রাম সিডি দেখব, দেখে আমরা কিন্তু বলতে পারি যে ওকে, যে ইউ কনসাল্ট, আমি সার্জন বললাম আপনি কার্ডিওলজিস্ট সাথে কনসাল্ট করে আসেন। কার্ডিওলজিস্ট হয়তো কনসিডার করে দেখলো যে এখানে স্ট্যান্ড দিলে তার অন্য রক্তনালী কম্প্রোমাইজ হতে পারে, তখনই বললো যে না ঠিক আছে, আপনার জন্য সার্জারি বেটার অপশন। অনেক সময় যৌথ একটি ব্যাপারও তো হতে পারে। এটা হলো হার্ট টিম অ্যাপ্রোচ। এটা উন্নত বিশ্বের সব জায়গায় হলো যে কোনো পেশেন্টের ক্ষেত্রে বা যেগুলোর ক্ষেত্রে একটু কনফিউশন আছে, মোর দেন 2 আর্টারি ব্লক আছে, দেখা যাচ্ছে সার্জন এবং কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন আসলে একটা সিঙ্গেল টিমে বসে ডিসিশন নেয় যে পেশেন্টের জন্য বেস্ট অপশন কোনটা, যেটা বেস্ট পেশেন্টকে সেটাই দিতে হবে। হ্যাঁ, একটা রোগী বলতে পারে না আমি সার্জারি করতে চান, আমাকে রিং পরান। নো, পেশেন্ট তো অনেক কিছুই বলতে পারে, যে পেশেন্টের কথাই কি আমি চিকিৎসা করব, নাকি আমি যেটা অপিনিয়ন দেবো পেশেন্টকে বেস্ট অপশন সে অনুযায়ী যাবে। এখন পেশেন্টের দিকে তাকালাম, ভাবলাম যে না ওকে, পেশেন্ট তো চাচ্ছে রিং পরাতে, আমি রিং পরিয়ে দিই। নো, দ্যাট ইজ নট দ্য ওয়ে অফ অ্যাপ্রোচ। মানে তাকে আসলে যথার্থ জিনিসটি আসলে আমাদের গাইডলাইন অনুযায়ী আপনার জন্য এটা বেস্ট অপশন, ইউ শুড গো ফর দিস। বা স্কোরিং রয়েছে বা গাইডলাইন scoring রয়েছে, আছে, সেগুলো guideline আসলে আছে, আমাদেরকে সেক্ষেত্রে সমাধান হতে পারে, যোগ্য সমাধান হতে সমাধান পারে, right. আসলে হতে পারে। আমরা আসলে যে বিষয়টি আরেকটি নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে পেডিয়াট্রিক যে সার্জারি রয়েছে, মানে কার্ডিয়াক সার্জারি রয়েছে, সেটির কিন্তু ভীষণ আসলে প্রয়োজন, এবং অনেক পেডিয়াট্রিক কনজেনিটাল পেশেন্ট রয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু পেডিয়াট্রিক সেন্টার সেভাবে গড়ে ওঠেনি, এবং পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনও সেভাবে আসলে কিন্তু অপ্রতুলতা রয়েছে। এই জায়গাটি থেকে উন্নয়নের চেষ্টা কতখানি করা প্রয়োজন? আচ্ছা, এখন পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি আসলে ডে বাই ডে ইমপ্রুভিং আসলে বাংলাদেশে। আমি যদি 2007-এর দিকে 6-7-এর দিকের কথা বলি, ওই টাইমটাতে যেমন হলো পেডিয়াট্রিক সার্জারি বাংলাদেশে খুবই কম হতো আসলে। যেমন টেট্রালজি অফ ফ্যালর যেটা আছে, টেট্রালজি অফ ফ্যালর, এটাও ছিল হলো সবচাইতে খুব কঠিন একটা অপারেশন ছিল আসলে, খুব ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। বাট এখন পেডিয়াট্রিক্সে এই পর্যায়ে গিয়েছে যে ওই বাচ্চা জন্মগ্রহণ পর আর্টারিয়াল সুইচ যেটা হয়, ওই যে রক্তনালীর কানেকশনে উল্টাপাল্টা কানেকশন যেটা থাকে, সেটাও কিন্তু প্রথম 7 দিন 15 দিন বা 1 মাসের ভিতরে সার্জারি হচ্ছে, এবং রোগীরা কিন্তু ভালো হয়ে যাচ্ছে, একদম ছোট বেবিরা। টেট্রালজি অফ ফ্যালর যেটা ছিল চ্যালেঞ্জিং সার্জারি একসময় বাংলাদেশে, এটা কিন্তু খুব স্মুথলি হচ্ছে। আর অন্যান্য যেগুলো ছোটখাটো অপারেশন, এএসডি, ভিএসডি বা পিডিএ, এগুলো তো কমনলি হচ্ছে আসলে। এখন ডিভাইস ক্লোজারও আসার কারণে আরো সহজ, ডিভাইস ক্লোজ এসেছে অনেক সময়, যেটাতে ডিভাইস করা যায়, আমরাও অপারেশন এটা প্রেফার করি না, যেটা ডিভাইস করা যায় সেটা ডিভাইস হবে। তবে যতটুকু হয়েছে এটা যথেষ্ট না, আমাদের রোগী অনেক বেশি বাংলাদেশে কনজেনিটাল। সেই জন্য আমাদের মনে হয় জাতীয়ভাবেও এটাকে ন্যাশনাল ইনস্টিটিউটগুলোতে, সরকারি হাসপাতালে ডেডিকেটেড পেডিয়াট্রিক ইউনিট করা দরকার, এবং ডেডিকেটেড পেডিয়াট্রিক ইউনিট অ্যাডাল্টের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ পেডিয়াট্রিক্সে বাচ্চাদের চেঞ্জ হয়, বডি ফিজিওলজি চেঞ্জ হয় খুবই দ্রুত সার্জারির পরে। আমি আরেকটি বিশেষ বিষয় জানতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যখন সার্জারির প্রয়োজন হয়, মানুষের বিদেশমুখিতার একটি প্রবণতা দেখা যায়, যে হার্টের সার্জারি আমি ওখানে করে এসেছি, সেখানে বাংলাদেশ কতখানি আন্তর্জাতিক মানের যে সার্জারি তার সাথে কতখানি একসাথে কাজ করতে পারছে, বা সেই কোয়ালিটি কতখানি? আমি মনে করি এখন অন্তত অ্যাডাল্ট সার্জারিতে অনেকে যারা বাইরে যাচ্ছে, ভালভ হোক, বাইপাস সার্জারি হোক, এটার জন্য দেশের বাইরে আমি মনে করি না যে যাওয়ার প্রয়োজন আছে। আমি আমার নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য মনে করি না যে আমি দেশের বাইরে যাওয়ার আদৌ প্রয়োজন আছে। এটা আসলে একটা মানসিক একটা স্যাটিসফ্যাকশন ডেফিনেটলি, যে আমি বাইরে গেলাম বা অমুক সেন্টারে করলাম, অমুক সেন্টারে অমুক স্যারের তত্ত্বাবধানে একজন অপারেশন করে দিল, আমরা এটা আসলে মনে করি। কিন্তু আমি মনে করি বাইপাসের ক্ষেত্রে আমরা মোর কম্পেয়ারেবল, এবং অনেক ক্ষেত্রে আমি মনে করি যে না, বাইপাসের সার্জারির ক্ষেত্রে আমরা যতটা কাজ করি, একটু ডিপে ঢুকে কাজ করি, অনেকে আরেকটু সুপারফিশিয়াল কাজ করে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো বিদেশমুখী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো, যে বিদেশে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে হলো যেগুলো জটিল, আসলে বাইপাসে তো জটিলতা থাকে, হার্ট দুর্বল হয়ে যায়, তাদেরকে কিন্তু দেশে ফেরত পাঠানো হয়, বলে আপনার দেশে ভালো সার্জন আছে। সো ওরা কিন্তু একেবারে সিলেক্টিভ কেস করে, যে যেটা ভালো, যেগুলি সুন্দর, সহজে করা যাবে, এই সার্জারিগুলি কিন্তু ওনারা করেন বাইপাসের ক্ষেত্রে, এবং ভালভের ক্ষেত্রেও তাই। আর যেগুলি খারাপ, ওরা কিন্তু আলটিমেটলি বলে দেশের সার্জন ভালো আছে, ওখানে যান, এবং প্রচুর পেশেন্ট পেয়েছে এরকম। জি,
সেটি একটি বলেছেন, আসলে এটি একটি প্রবণতা হতে পারে। এবং একই সঙ্গে আমি জানতে চাই যে আসলে যে আধুনিক যে ধারাটি রয়েছে কার্ডিয়াক সার্জারি, আমরা মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, আরও যে নতুন নতুন প্রযুক্তিগুলো আসছে সমগ্র বিশ্বের সঙ্গে, আমি জানি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক সার্জারির সাথে যুক্ত হবে কিনা, এই ধারাগুলো আসলে মিক্স বা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি অলরেডি শুরু হয়েছে অলরেডি। সেটি সম্পর্কে যদি একটু বলতেন, যে এটা হয়তো মানুষের ভিত্তিটা একটু কমবে। আচ্ছা, মিনিমাল ইনভেসিভ সার্জারি ক্ষেত্রে যেটা হলো যে আমরা আসলে যেগুলো এখন থাকে, যেমন এএসডি অপারেশন যদি বলি, মাইট্রাল ভালভের সার্জারি বলি অথবা অ্যাওরটিক ভালভের সার্জারি বলি, এগুলো খুব সহজে আমরা আসলে মিনিমালি ইনভেসিভ আমরা আসলে করছি। ইভেন বাইপাস সার্জারিও আসলে মিনিমালি ইনভেসিভে খুব সুন্দরভাবেই করা হচ্ছে। তবে সবসময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে আসলে সেটা হলো যে মিনিমালি ইনভেসিভ, লোকজন অনেক সময় সে ডিমান্ড করে যে না আমি চাই মিনিমালি ইনভেসিভ, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মিনিমালি ইনভেসিভটা ওই পেশেন্টের জন্য পারফেক্ট কিনা। এর মাঝে একটা বড় জিনিস যেটা হলো, যেমন বাইপাসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে আমার টার্গেট কতগুলো আমি বাইপাস করব, দেখা গেলো আমি 3টা বা 4টা বাইপাস করতে চাচ্ছি বা 5টা বাইপাস করতে চাচ্ছি। এখন মিনিমালি ইনভেসিভে গেলে দেখা যায় যে আমি 2টা বা 3টা বাইপাস করে আসছে। আমি দেশের বাইরেও আমি দেখেছি 3টা বাইপাস লাগবে, ওরা মিনিমালি ইনভেসিভ করে একটা করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এরকম রোগীও কিন্তু আমার আছে। সো এটা আর কি দেখতে হবে যে কার জন্য কোনটা পারফেক্ট, আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন। হ্যাঁ, আমি ইন্ডিয়াতে আমি দেখেছি ইন্ডিয়ার ভালো সেন্টার যেগুলো, আমি বলবো না যে সবাই যেখানে যায় সেরকম না, ভালো সেন্টার যারা মানে একটু মানে ভালো মানের সার্জন, ওনারা কিন্তু একেবারেই মানে ইয়ে করা গাইডলাইন ফলো করেন ওনারা, যে এটা করা যাবে এটা করা যাবে না, কতগুলো বাইপাস লাগবে, বাইপাসে গেলে আমার এটা আমি করতে পারবো কিনা, সেক্ষেত্রে হলো এটা ডিসিশন চেঞ্জ। একই সঙ্গে খুবই সুন্দর বলেছেন। একই সঙ্গে জানতে চাই যে কার্ডিয়াক সার্জারির ভবিষ্যৎ উন্নয়নের জন্য যে কোনো স্বপ্ন দেখে থাকেন কিনা। হ্যাঁ, কার্ডিয়াক সার্জারির ভবিষ্যৎ উন্নয়নের জন্য আসলে স্বপ্ন ডেফিনেটলি দেখি। স্বপ্ন দেখি যেটা যে আমরা যে অত্যাধুনিক যে সার্জারিগুলো আছে, কিছু কিছু সার্জারিতে ডেফিনেটলি আমাদের ল্যাকিংস আছে, স্পেশালি হলো রিপেয়ার সার্জারিতে, মানে ভালভের রিপেয়ারগুলোতে আমি স্বপ্ন দেখি যে না এই সার্জারিগুলো আমাদের এখানে খুব সুন্দরভাবে হবে এবং আমরাও এটা দক্ষতার সাথে করতে পারবো। এই জন্য আসলে আমাদের জন্য যেটা দরকার, আমাদের আসলে অনেক ধরনের ইকুইপমেন্টাল সাপোর্ট দরকার, ডেফিনেটলি আরও কিছু ট্রেনিং দরকার, এবং প্রাইভেট সেক্টরে আসলে আরো উন্নয়ন দরকার, আরও ইনভেস্টমেন্ট দরকার। জি, একসাথে এবং প্রাইভেট পাবলিক যদি যৌথভাবে এই কাজটি সমন্বয় করে, নিশ্চয়ই বাংলাদেশের কার্ডিয়াক সার্জারির ভবিষ্যৎ আরও আলোকিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন শাকিল আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, সেই সাথে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। জি, সুপ্রিয় দর্শক, আজকে আমরা হার্টের সার্জারি কখন প্রয়োজন, এই ভীতিকর যে বিষয়টি আপনাদের মধ্যে সবসময় কাজ করে, তার ভয় একটু কিছু কমানোর চেষ্টা করলাম। আসলে যখন প্রয়োজন তখন সেটি করতে হবে। এখন বাংলাদেশে আধুনিক যে ধারাটি রয়েছে কার্ডিয়াক সার্জারি, সেটি খুবই চলমান এবং সমগ্র বিশ্বের সঙ্গে সেটি তাল মিলিয়ে সে কাজটি করছে। কাজে হার্টের সার্জারি নিয়ে ভয় নয়, যদি প্রয়োজন হয় তাহলে সার্জারির ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে এবং আমরা সুস্থ সুন্দর হার্ট নিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করব, এই প্রত্যাশায় রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।